প্রশ্ন ফাঁসের অভিযোগে ফের উত্তপ্ত ভারত। বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় বিক্ষোভ। ৫ সেপ্টেম্বর দিল্লিতে সিজেপির পদযাত্রা। ইরানে ফের অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। সামরিক ব্যর্থতা স্বীকারের শামিল দাবি তেহরানের। মধ্যস্থতার চেষ্টায় পাকিস্তান। বিশ্বজুড়ে দুর্যোগের তাণ্ডব। টাইফুন নারার প্রভাবে চীনে ভয়াবহ বন্যা। জাপানের পথে ঘূর্ণিঝড় সৌদেল। রেকর্ড বৃষ্টিতে অচল দিল্লি। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো। ভারতের বিহারে বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। মঙ্গলবার পাটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে আহত হন একজন। বিপিএসসি কর্তৃপক্ষ ও প্রশাসন অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ৫ সেপ্টেম্বর দিল্লির রাজপথে নামার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি, যার নেতৃত্ব দেবেন নিট ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। দিল্লির রাঁচির পর প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল পাটনা। মঙ্গলবার রাজ্যপালের সরকারি বাসভবনের দিকে অভিযানের ডাক দেন আন্দোলনকারীরা। ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার অনিয়ম ও প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ তাদের। এর নিরপেক্ষ তদন্ত এবং পরীক্ষা বাতিলের দাবি জানান আন্দোলনরতরা। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করে। কয়েক ডজন বিক্ষোভকারী তার টোপকে সামনে এগিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান ব্যবহার করে পুলিশ। সরকার পুলিশি ব্যবস্থা ও সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। বিক্ষোভকারীদের জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে বিরোধী কংগ্রেস নেতা সুশীল কুমার অভিযোগ করেন, শিক্ষক নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে বিপিএসসি, বিএসএসসি ও অন্যান্য নিয়োগ সংক্রান্ত নানা দাবির বিষয়ে সরকার কোনো স্পষ্ট আশ্বাস দেননি। টিআরই এক পর্যায়ের পরীক্ষা চালু করতে হবে এবং নেগেটিভ মার্কিং বাতিল করতে হবে। গত মাসে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগ ঘিরে শুরু হওয়া আন্দোলনের জেরে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। পরিস্থিতি নিয়ে তদন্তে ভারতের সুপ্রিম কোর্ট ইতিমধ্যে একটি প্যানেল গঠন করেছে। এদিকে ফের দিল্লি রাজপথে নামছে ককরোচ জনতা পার্টি সিজেপি। ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে পুলিশ সদর দপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছে তারা। সিজেপির দাবি, এবারের আন্দোলনে নেতৃত্ব দেবেন নিট বিতর্কে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে দেয়া হয়নি ক্ষতিপূরণ। আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়ার প্রতিশ্রুতিরও বাস্তবায়ন হয়নি। চন্দ্রা, নিউজ 24। অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে নীরবে সামরিক ব্যর্থতা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এমন দাবি করে তা মোকাবেলায় ২ বছর মেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছে তেহরান। দাবি করেছে ওয়াশিংটনের অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামের নতুন লড়াইয়ে চীন, রাশিয়ার মতো বাণিজ্যিক অংশীদাররা তাদের পাশে রয়েছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফের মধ্যস্থতার চেষ্টা করছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা টলাতে পারেনি ইরানকে। সামরিক লড়াইয়ে ব্যর্থতা ঢাকতে এবার তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে ওয়াশিংটন। ট্রাম্পের অপারেশন ইকোনমিক আউটকাস্টের অংশ হিসেবে তেহরানের ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ বিমান ও জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক অংশীদার ৭টি সংস্থা, ব্যক্তি এবং জাহাজের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান সংশ্লিষ্ট দেশ সত্তাকে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। আমরা প্রত্যেককে জবাবদিহি করতে বাধ্য করব এবং এটি এই শাসনের অর্থনৈতিক শ্বাসরোধ। পাশাপাশি তেহরানের বিরুদ্ধে সামরিক লড়াইয়েরও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। নিষেধাজ্ঞা ও সামরিক আগ্রাসন মোকাবিলায় ২ বছর মেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন ইরানের অর্থমন্ত্রী। আমরা দীর্ঘদিন ধরেই এই দিনগুলোর প্রত্যাশা করছিলাম এবং তাদের পরিকল্পনা সম্পর্কে ভালোভাবেই অবগত ছিলাম। সরকারের একটি ২ বছরের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ওয়াশিংটন তেহরান উত্তেজনা নিরসনে ফের মধ্যস্থতায় পাকিস্তান। তেহরান সফরে এক বৈঠক শেষে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, দুদেশ স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে আলোচনায় অগ্রগতি এসেছে। নীরব দাস, নিউজ 24। সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।
তাদের দাবি, সৌদি মালিকানাধীন আমজান নামের ট্যাঙ্কারটিকে লোহিত সাগরে সৌদি উপকূলের কাছে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে হুথিদের এ দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সাত বছর পর ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তার। সঙ্গে থাকতে পারে প্রায় 400 সদস্যের বিশাল প্রতিনিধি দল। গেল বছর নরেন্দ্র মোদীর চীন সফরের পর শির ভারত সফরকে দুই দেশের সম্পর্কের বরফ গলানোর পদক্ষেপ হিসেবেই দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর ভারত চীন সম্পর্কে তৈরি হয় তিক্ততা। পূর্ব লাদাখে সেনা সংঘাতের পর দীর্ঘদিন মুখোমুখি অবস্থানে ছিল দুই দেশের বাহিনী। পরে সীমান্তের কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হলেও সংকট এখনও কাটেনি। এদিকে আবার ভারত অরুণাচলকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বললেও চীন এর ওপর দাবি করে আসছে। সীমান্তবর্তী দুই দেশের এমন তিক্ত সম্পর্কের আবহে ভারত সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। নাম প্রকাশে অনিচ্ছুক চীনা 3 কর্মকর্তার বরাতে এমনটাই জানায় বার্তা সংস্থা রয়টার্স। 12 ও 13 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলনে শির যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারেন প্রায় 400 সদস্যের বিশাল প্রতিনিধি দল, যেখানে দুই শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান শি ও মোদির বৈঠকের কথাও রয়েছে। আলোচনা টেবিলে শুধু সীমান্ত নয়, ভারত চীনের বিশাল বাণিজ্যে ভারতের ঘাটতি কমানো, চীনা বিনিয়োগ, শিল্প প্রযুক্তির সহযোগিতাও গুরুত্ব পেতে পারে। এরপর শির এ সফরকে দু দেশের সম্পর্কের বরফ গলানোর পদক্ষেপ হিসেবেই দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ 24। বিশ্বজুড়ে বইছে বৈরী আবহাওয়ার চরম তাণ্ডব। চীনের দক্ষিণাঞ্চলে টাইফুন নারার প্রভাবে ভয়াবহ বন্যা। জাপানের দিকে প্রবল বেগে ধেয়ে যাচ্ছে টাইফুন সাউদেল। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড বিস্তীর্ণ এলাকা। এছাড়া বলিভিয়ায় ভারী তুষারপাতে স্থবির জনজীবন। আর ভারতের দিল্লিতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় জারি করা হয়েছে সর্বোচ্চ রেড অ্যালার্ট। রাস্তা নয়, যেন আস্ত এক নদী, যেখানে গাড়ির বদলে চলছে নৌকা। চীনের দক্ষিণাঞ্চলে টাইফুন নারার ছোবলে এমনই ভয়াবহ বন্যা পরিস্থিতি। নিংমিং কাউন্টিতে মাত্র 3 দিনে 500 মিলিমিটার বৃষ্টিপাতের পর সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। এদিকে ফিলিপাইন সাগর পাড়ি দিয়ে জাপানের ওকিনাওয়ার এগিয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন সাউদেল। স্যাটেলাইট চিত্রে দেখা যায় শুক্রবার ভোরে তাইওয়ানের পাশ ঘেঁষে ঝড়টি আছড়ে পড়বে চীনের পূর্ব উপকূলে। বিপর্যস্ত ভারতের রাজধানীও। টানা বর্ষণে কার্যত পানির নিচে দিল্লি। প্রধান সড়কে ডুবে আছে গাড়ি, বাস, অটোরিকশা। ভোগান্তি ছড়িয়েছে হাসপাতালেও। নিচু চত্বরগুলোতে পানি জমে রোগী, স্বজন ও চিকিৎসকদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। প্রকৃতির ভয়াবহ রূপ দেখছে ফ্রান্সও। দক্ষিণাঞ্চলের ভেরজেইলে দানবাকৃতির সুপারসেল বজ্রঝড়ের বুক চিরে নেমে আসে এক ভয়ঙ্কর টর্নেডো। নিমিষেই লণ্ডভণ্ড হয়ে যায় বহু ঘরবাড়ি, আহত হন বহু মানুষ। অন্যদিকে শুভ্র তুষারের চাদরে ঢাকা পড়েছে বলিভিয়ার লাপাজ ও এল আলতো শহর। তবে এই সৌন্দর্যই কাল হয়েছে বাসিন্দাদের। যান চলাচলে অচলাবস্থার পাশাপাশি সাময়িকভাবে বন্ধ রাখতে হয় বিমানবন্দরও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পশ্চিম তীরে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা। বেথলহেম ও নাবুলসে অভিযানে সাংবাদিক সহ 6 ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। কালান্দিয়া শরণার্থী শিবির এবং কাফর আকাব শহরে UNRWA এর একটি স্থাপনা জোরপূর্বক খালি করে দেওয়া হয়েছে। বসতি স্থাপনকারীদের হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। নাবুলসের দক্ষিণে বিদ্যুতের খুঁটি কেটে ফেলা সহ একটি শহীদ স্মৃতিসৌধ ধ্বংসেরও অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। পশ্চিম তীরে কিছুতেই থামছে না আগ্রাসন। ইসরায়েলি বাহিনীর অভিযান, গ্রেপ্তার আর বসতি স্থাপনকারীদের হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন এলাকা। ওয়াফা সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, বেথলেহেম প্রদেশে অভিযান ও তল্লাশি চালিয়ে একজন সাংবাদিক সহ 3 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। পূর্ব বেথলেহেমে ফিলিস্তিনিদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন অন্তত 3 জন। একই সঙ্গে গবাদি পশু নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
নাবলুসেও চলে ইসরায়েলি বাহিনীর অভিযান। কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে আটক করা হয় আরও 3 ফিলিস্তিনিকে। অন্যদিকে দক্ষিণে বুরিন এলাকায় বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি কেটে ফেলার কথাও জানান স্থানীয়রা। কোনো যুদ্ধবিরতি নেই, কিছুই নেই। আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। এদিকে নাবলুসের দক্ষিণের মাদামা শহরে বসতি স্থাপনকারীরা একটি স্মৃতিসৌধ ধ্বংস করেছে বলে জানিয়েছে ওয়াফা। ফিলিস্তিনিদের অভিযোগ, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা ও ইসরায়েলি বাহিনীর অভিযান নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এতে অঞ্চলটিতে বাড়ছে উত্তেজনা ও নিরাপত্তাহীনতা। চৈতি রয়, নিউজ 24। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অমানবিক আচরণ ও মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ইমরানের চিকিৎসা ও পরিবারের সঙ্গে যোগাযোগের অধিকার নিশ্চিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার এক্সে দেয়া এক পোস্টে জেমিমা বলেন, পাকিস্তান সরকারকে অবশ্যই সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে চলতে হবে। দক্ষিণ সুদানে বন্দুকধারীদের হামলায় জাতিসংঘের 2 শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। সোমবার জংলেই রাজ্যের পাজুদ এলাকার দিকে যাওয়ার সময় টহল দলটি অতর্কিত হামলার শিকার হয়। নিহত 2 শান্তিরক্ষী এবং আহতদের মধ্যে 3 শান্তিরক্ষী ইথিওপিয়ার নাগরিক। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, রাজ্যটিতে প্রতিদিনের মতোই টহল দিচ্ছিল ইউএনের দলটি। এ সময় পরিকল্পিতভাবেই অজ্ঞাত বন্দুকধারীরা শান্তিরক্ষী বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করা প্রায় 2 লাখ বিদেশির পর্যটন ও ব্যবসা ভিসা বাতিলের পরিকল্পনা করছে মার্কিন সরকার। 2016 থেকে 2026 সালের মধ্যে দেওয়া B1 ও B2 ভিসাধারীরা এই পদক্ষেপের আওতায় পড়বেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বল্পমেয়াদী ভিসায় গিয়ে যারা স্থায়ীভাবে আশ্রয়ের আবেদন করেছেন মূলত তাদেরই শনাক্ত করা হচ্ছে। তবে ভিসা বাতিল হলেও কাউকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে না। আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অন্য একটি অভিবাসন শ্রেণীতে রাখা হবে। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতি কঠোর করেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় গত 18 মাসেও বিভিন্ন অপরাধে জড়িতদের প্রায় 2.25 লাখ ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। গঙ্গা পানি বন্টন চুক্তির অধীনে সংকটপূর্ণ সময়ে অধিকাংশ ক্ষেত্রে নির্ধারিত ন্যূনতম পানি পায়নি বাংলাদেশ। 2008 থেকে 2016 সাল পর্যন্ত এমন কম প্রবাহের 27টি ঘটনার মধ্যে 15টিতেই বাংলাদেশের জন্য নির্ধারিত ন্যূনতম পানি ছাড়েনি ভারত। চুক্তিটির 30 বছরের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। চুক্তি নবায়নের ক্ষেত্রে শুধু ফারাক্কা থেকে ছাড়া পানির হিসাব নয়, বাংলাদেশে বাস্তবে কত পানি পৌঁছেছে সেটিও বিবেচনায় নেওয়ার সুপারিশ করা হয়েছে। নয়াদিল্লি ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ইম্প্যাক্ট অ্যান্ড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের IMPRI সাম্প্রতিক এক পর্যালোচনায় উঠে এসেছে এসব তথ্য। এই ছিল গ্লোবাল টাইমের সঙ্গে থাকায় ধন্যবাদ।